আমি শুভেন্দু বাবুকে স্নেহ ভালোবাসি। ওর ছাত্র জীবন থেকে শ্রীসিদ্ধা আমাদের শ্রদ্ধেয় নেতা ছিলেন, দাপুটে নেতা। উনি বোধহয় 2001 সালে শেষ তৃণমূল ছেড়েছিলেন। লড়াই করতেন, সংগ্রাম করতেন সিপিএমের বিরুদ্ধে। তার সন্তান শুভেন্দু অধিকারী। ছাত্র জীবন থেকে আমি ওকে বিলক্ষণ চিনি। একটা জেদি কাজ করার ছেলে, এবং মেদিনীপুরের ছেলে তো। আমি মেদিনীপুরের মানুষ। এক নদী রক্ত দিয়েছে মেদিনীপুর জেলা স্বাধীনতার সংগ্রামে। কেউ মর্যাদা দেয়নি রে ভাই। সে বিধানবাবুর পর থেকে কেউ মেদিনীপুরকে দেখেন রাজনৈতিক। আজকে শুভেন্দু বাবু যেহেতু মেদিনীপুরের একটি সন্তান, আমি একজন মেদিনীপুরের মানুষ, আমার তো ভালো লাগছে তিনি মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই অজয় মুখার্জির পর শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হয়েছে, এটি কম কথা নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর তিনি অনেকগুলি কর্মসূচি ঘোষণা করেছেন। ভালো, সেগুলো রূপায়িত হোক। কিন্তু আমি মেদিনীপুরের একজন মানুষ হিসাবে মেদিনীপুরের সন্তান শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করব, আপনি উন্নয়নের কথা যেভাবে বলেছেন, মানুষের কান্নাও আপনি থামান। সব পাল্টি খাচ্ছেন, সব পাল্টি খাচ্ছেন, প্রশংসা করছেন, আর একটু মনটাকে পেতে চাইছেন। এই হচ্ছে ব্যাপার। দর্শক শুনলেন, টিএমসির এমএলএ ছিলেন, এবার হেরে গেছেন সবংয়ে, মানস ভূঁইয়া। আগে কংগ্রেস করতেন, হঠাৎ করে টিএমসিতে চলে আসেন, এসে ছাঁচে সেই মতোই গড়ে গেছেন। যেমন টিএমসি চলে, যেমন বলে তেমনই। এখন উনি এইসব বলছেন, মেদিনীপুরের ছেলে, জেদি ছেলে, কর্মঠ ছেলে, আমি গর্বিত, মেদিনীপুরের অবদান স্বাধীনতা সংগ্রামে প্রচুর আছে, আর মেদিনীপুরের এই যে সব ত্যাগ, একে কেউ মর্যাদা দেয়নি, কেউ মর্যাদা দেয়নি রে ভাই, আবার বলছেন। তো এখানে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত, যিনি বিতাড়িত মুখ্যমন্ত্রী, তাকেও হয়তো খানিকটা মিন করছেন মর্যাদা দেওয়ার ক্ষেত্রে। কিন্তু এত কথা এখন, এত বোল ফুটছে এখন শুভেন্দু অধিকারীর প্রশংসা, তার বাবা শিশির অধিকারীর প্রশংসা। আচ্ছা, ওখানে একটা কথা বলতে গিয়ে হয়তো ভুল বলেছেন। 2001 সালের শেষ তৃণমূল কংগ্রেস ত্যাগ, শেষ তৃণমূল কংগ্রেস ত্যাগ না, শেষ কংগ্রেস ত্যাগ, ওটাই হয়তো বলতে গেছেন, তৃণমূল কংগ্রেস বলে ফেলেছেন। মানে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন শিশির অধিকারী। তো যাই হোক, বাপ বেটা সবার প্রশংসা করছেন, সবার প্রশংসা করছেন, খুব ভালো, কর্মঠ, জেদি, মেদিনীপুরি, আমরা গর্বিত। আর শেষে কি বলছেন? কান্নাটাও থামাতে হবে। দুটো ব্যাপার, একটা হচ্ছে যে প্রশংসা করে যদি ওদিকটাতে একটু রাস্তা পরিষ্কার করা যায়, হয়তো সেই চেষ্টা এক। আর মানে ওদিকটাতে যাওয়ার ক্ষেত্রে আমি বলছি আর কি। আর দুই হচ্ছে একটু পিঠটাকে যদি বাঁচানো যায়। এখন পিঠে তো দরম দরম সব পড়ছে, তো চরম চরম ঢাক বাজছে না, দেখছেন তো কী সব চলছে। পাবলিক ধরে দিয়ে দিচ্ছেন, তারপরে পুলিশ ধরলে আবার স্যান্ডো গেঞ্জি আর বারমুডা পরে এলাকাতে ঘোরাচ্ছে। এসব দেখছেন তো, ট্রিটমেন্ট তো বিরাট চলছে না, আর চারিদিকে ধরপাকড় চলছে। এখন উনি বলছেন মানুষের কান্না থামান। কিসের কান্না? কোন কান্না? কারা কাঁদছেন? কেন কাঁদছেন? এ কান্না তো 21-এর কান্না না। 21-এ সেটা মানুষের কান্না ছিল। 21-এর ভোটের পরে যে হিংসাটা করা হয়েছিল, সেটা ছিল মানুষের কান্না। যেহেতু পরিবর্তনের জন্যে অনেকে রাস্তায় নেমেছিলেন, তাদেরকে টার্গেট করে করে মারধর করা হয়েছে, লুটপাট করা হয়েছে বাড়িতে, এবং মেরে ফেলা হয়েছে। সেটা ছিল মানুষের কান্না।
মানুষ চেয়েছিলেন পরিবর্তন, বিজেপি সামনে ছিল, তাদের জন্য রাস্তায় নেমেছিলেন মানুষ, তাদের উপরে নির্যাতন হয়েছে, সেটা ছিল মানুষের কান্না। এখন কারা কাঁদছেন? এখন কাদের ওপরে কি হচ্ছে? সেরকম তো কিছুই হয়নি। কোথায় সেরকম কিছু হয়েছে দর্শক? সেরকম কিছু হয়েছে? 21-এর ভোটের পরে যে সন্ত্রাস কায়েম করা হয়েছিল তৎকালীন শাসকের তরফ থেকে, এই মানস ভূঁইয়াদের তরফ থেকে, তার পাল্টা কিছু হচ্ছে কি? এখন কি হচ্ছে? সরকার বলেছে যেসব অভিযোগ আগে করতে পারা যায়নি ভয়ের কারণে, সে যদি তার কিছু নমুনা প্রমাণ থাকে সেই কেস আপনারা করবেন, আমরা ব্যবস্থা নেব, আইনত ধরপাকড় করব। সরকার বলেছে, সেই মতো মানুষ অভিযোগ করছেন, সেখান থেকে ধরপাকড় হচ্ছে। এখন ধরপাকড় যাদেরকে করা হচ্ছে তাদের জন্য যদি বাড়ির লোক কান্নাকাটি করেন, এই কান্না মানুষের কান্না না, দুষ্কৃতী, তোলাবাজ, গুন্ডাদের ব্যাপার। সে তো গুন্ডা দমনে তো অ্যাকশন তো নিতেই হবে। গুন্ডাদেরও ছেলেপুলে থাকে। যদি সবটাই সেটা মানা হয় যে ছেলেপুলে কান্নাকাটি করছে গুন্ডাদের, তাহলে তার কোনো গুন্ডা, দুষ্কৃতী, তোলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা তো কখনো নেওয়া যাবে না। আইন কি সেটা বলে নাকি? নিরীহ মানুষদেরকে সমস্যায় ফেলা, তার পরিবারকে সমস্যায় ফেলা, সেটা হচ্ছে অপরাধ। কিন্তু গুন্ডাদের পরিবারের ছেলে মেয়ে থাকলেও জানি তাদের কান্নাটা একটা বলার জায়গা কেউ বলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে রেওয়াজ দিলে তো গুন্ডারা সব পার পেয়ে যাবে। তো এটা কি করা যায়? ফলে ওটা কিসের কান্না? ওটা মানুষের কান্না, নর্মাল পরিবারের কান্না। যারা মানুষকে কাঁদিয়েছেন বা কাঁদিয়েছে, তাদের একটা কোথাও আইনি ব্যবস্থাপনা, এর বাইরে তো কিছুটা। তোলাবাজি করেছেন, মানে বিজেপি করার কারণে টাকা নিয়েছেন, তবে ঘরে থাকতে দেব। এখন সেই লোকগুলো যখন সামনে আসছেন, তখন অনেকে টাকা ফেরত চাইছেন, তো ফেরত আবার কেউ দিয়েও দিচ্ছেন। যারা দিচ্ছেন না, পাকামো করার চেষ্টা করছেন, সেখানে হয়তো মানুষ খানিকটা চড়াও হচ্ছেন। কিন্তু সাধারণ পাবলিক না, তোলাবাজ, দুষ্কৃতী, এরা কেউ ভালো না। তো তাদের উপরে কেউ একটু ধাক্কাধাক্কি করছেন, পাশ থেকে ফ্ল্যাট নেওয়ার নাম করে টাকা নিয়েছেন, ফ্ল্যাটও পাচ্ছেন না, টাকাও পাচ্ছেন না, খেয়ে ফেলেছেন, দিচ্ছেন না, তো তাদের কাছ থেকে চাইতে যাওয়া ইত্যাদি। তো সেখানে গিয়ে খানিকটা ধাক্কাধাক্কি, হ্যাঁ, দুটো একটা পিঠে পড়ছে। তো এটা কি মানুষের কান্না? মানে আপনারা ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরেও সেই গুন্ডাদের পাশে, সেই দুষ্কৃতীদের পাশে, সেই দুষ্কৃতীদের কান্না আপনাদের হৃদয়টাকে ভেজাচ্ছে। আর 21-এর ভোটের পরে যে কান্নাতে সাধারণ মানুষ কষ্ট পেয়েছিলেন, তোড় পেঁচের মেরে ফেলা হয়েছিল, কত দেখেছেন কলকাতার সেই মানে সরকার, মানে অভিজিৎ সরকার থেকে শুরু করে কতজনকে মেরে ফেলা হয়েছিল, চারিদিকে কান্না, মিডিয়া খবর দেখাতে পর্যন্ত পারতো না, মেনস্ট্রিম মিডিয়া। আমরা সেই খবরকে দেখিয়েছি, তার জন্য আমাদেরকেও কম হেনস্থার শিকার হতে হয়নি। কোথায় ছিলেন মানস ভূঁইয়া? এখন কান্না থামানোর কথা বলছেন। এই কান্না খুব কানে লাগছে, কষ্ট লাগছে। সেদিন তো আপনার কথা শুনিনি। আপনি যদি বিবেকবান মানুষ হন, মেদিনীপুর বলে কি সব মানুষ ভালো হয়ে যান নাকি? মেদিনীপুর বলি কি, যেমন কলকাতায় যেমন খারাপ মানুষ যেমন আছেন দেখতে পাচ্ছি, আমরা সবাই চিনে গেছি, তার পাশাপাশি কলকাতার কি সব মানুষ খারাপ? তার মধ্যে ভালো মানুষ আছেন। মেদিনীপুর গর্বের জায়গা, স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুরের অবদান আছে। তার মানে কি যারাই জন্মাচ্ছেন তারা সবাই ভালো? মেদিনীপুর থেকে দুষ্কৃতি পাওয়া যাচ্ছে না, তাদেরকে ধরপাকড় করার মতো না, সবাই ভালো নাকি? আপনি নিজেকে মেদিনীপুরি বললে কি সব মাফ হয়ে গেল, সব সাফ হয়ে গেল, আপনিও ভালো হয়ে গেলেন নাকি? জেলার নাম বলে দিয়ে তাহলে সবাই ওই মেদিনীপুরে চলে যাবেন, গিয়ে বলবেন আমি মেদিনীপুরই, মানে আমি সব স্বচ্ছ, একেবারে তুলসী পাতা। এটা হয় নাকি? ফলে এইসব ন্যাকামো করতে আসবেন না মানস ভূঁইয়া। আপনি সায়নীকে নিয়ে অনেক বলেছেন, অনেক আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার আরও বিরোধী পক্ষের অনেককে সরাসরি খিস্তিও দিয়েছেন। সেসব রেকর্ড বার করবো নাকি? নিজেকে এত মানে স্বচ্ছ, বিরাট, একেবারে ভদ্র যেভাবে এস্টাবলিশ করছেন, এই মুহূর্তে প্রেসের সামনে এসে এইসব বললে হবে না। মানুষ বোঝেন আপনি কি করেছেন ওদের সঙ্গে থেকে, ফলে এবং একটা কলেজেতে আপনি কি ধরনের আচরণ করেছেন। ফলে এইসব বলে হয় না। সব মানুষ মেদিনীপুরের ভালো না, মেদিনীপুরের ভালো না। আপনার আচরণও মেদিনীপুরের যারা সত্যিকারের ভালো মানুষ তারা ভালোভাবে নেননি। আপনার হাঁটুর বয়সী সায়নীকে নিয়ে আপনি যেভাবে মঞ্চে দাঁড়িয়ে একটা উক্তি করেছিলেন, সেটা নিয়ে কত রিল হলো, বা মানে গান হলো, কত কি দেখলাম, কত রকম কি হয়ে গেল। আপনার তো নিজস্ব লজ্জাবোধ হয়নি। তো আমি দেখছিলাম আপনি এবং সায়নীকে নিয়ে গানও আর নতুন করে কী সব দেখছি সোশ্যাল মিডিয়াতে এসছে।
আপনিও সেই সৎ মানুষ হিসেবে দাবি করবেন, মেদিনীপুরের লোক হিসেবে বলে। মেদিনীপুরের মানুষ যেমন সত্যিই গর্বের জায়গায় আছেন, কিন্তু সব মানুষ আবার আপনাদের মতো অনেকেই আছেন যারা কিন্তু ওই মেদিনীপুরের সেই মানুষ না। আর আপনারা রাজ্যটা সর্বনাশ করে দিচ্ছিলেন, সেখান থেকে অবশ্যই মেদিনীপুরের এই শুভেন্দু অধিকারীদের বিরাট বিরাট অবদান, বিরাট লড়াই। আপনি কিন্তু চাননি মন থেকে তখনও যে সরে যান উনি, আপনি ওনার হয়ে গলা ফাটিয়েছিলেন, নিজেও লড়ছিলেন। যদি এতই আপনার শুভেন্দু তার পরিবারের প্রতি এতই আবেগ ইত্যাদি থাকতো, তাহলে আপনি অনেক আগেই সরে যেতেন ওই দলটা থেকে। এখন হেরে গেছেন, মার খাচ্ছেন, আপনারা হয়তো কোনো চিন্তাভাবনা কাজ করছে যে আমার পিঠেও পড়লো বলে, বা পড়তে পারে, যেভাবে ধরপাকড় চলছে, অনেক তো দুর্নীতি সব হয়েছে, হয়তো এখন কোথাও একটা প্রশংসা করে শুভেন্দুর মন পাওয়ার চেষ্টা করছেন, তাকে কর্মঠ, অমক টমক, জেদি, আমি গর্বিত এইসব বলে। বুঝতে পারছি। আমার ধারণা শুভেন্দু অধিকারীও বুঝতে পারছেন। কিন্তু আর যাই হোক, যাই করেন, সেই হম্বিতম্বি আর এখন তো চলবে না। আপনারা ভয়ে হলেও আপনাদের ভক্তি দেখানোটা বাধ্যতামূলক হয়ে পড়বে। আপনারা ভয়ে হলেও ভক্তি দেখাবেন, কারণ এখন আর ওই রকম না, আইনের শাসন কায়েম হয়ে গেছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী কাজ তো করছেন, তো যেমন আইনের শাসন প্রতিষ্ঠা করছেন, যা করেছিলেন সেই মস্তানরাজ গুন্ডাবি রাজের সমাপ্তি ঘটাতে, তেমনি উন্নয়নমূলক কাজও তো জোরদার করছেন। আপনারা 15টা বছরে যে কাজটা করতে পারেননি, শুভেন্দু অধিকারীর সরকার 15 দিনে সেই কাজটা করে দিল। চিংড়িঘাটাতে মেট্রো কানেকশন, যেটাকে ডিসকানেক্ট করে রেখে দেওয়া হয়েছিল, ওইটুকু জুড়ে গেলেই নিউ টাউন থেকে একেবারে গড়িয়াহাট লম্বা একটা কানেকশন তৈরি হয়ে যাবে। কলকাতার মধ্যে একটা কীরকম মানে কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে। আপনারা করছিলেন না, আপনাদের সরকার করছিল না। তাদের এটাই ভাবনায় ছিল, এটা করে দিলে হয়তো বিজেপি এখান থেকে মাইলেজ নেবে, কারণ কেন্দ্রীয় প্রজেক্টের ব্যাপার। ফলে রাজ্যের মানুষ, কলকাতার মানুষ সমস্যায় পড়ুকগে, কিন্তু বিজেপিকে মাইলেজ নিতে দেবো না। আপনাদের কাছে ছিল পলিটিক্সটা, মানে মেন উন্নতিটা, রাজ্যের কলকাতাবাসীর উন্নতিটা আপনাদের কাছে ফ্যাক্টর ছিল না, জানি তো আমরা। আজকে ফুটানি করছেন। শুভেন্দু অধিকারী যদি 15 দিনে এই কাজটা করে দিতে পারেন, ট্রাফিক ম্যানেজমেন্ট ইত্যাদি করে, আপনি বা আপনাদের সরকার, আপনার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি কেন পারেননি? কেন? আজকে ক্ষমতাচ্যুত হয়ে গেছেন। কান্নাটা একটু থামান শুভেন্দুবাবু, আপনি খুব কর্মঠ, আপনাকে আমরা চিনি, গোটা পরিবারকে চিনি। নাকামো করতে এসছেন মানুষবাবু, এইসব করলে কিন্তু হবে না। শুভেন্দু অধিকারীকে আপনারা যেভাবে বেগ দিয়েছেন, আপনারা তো এত যখন বলছেন, দরদ দেখাচ্ছেন, কোথায় তখন ছিলেন যখন শুভেন্দু অধিকারীকে পুরো শেষ করে দেওয়া হচ্ছিল, তার পরিবারকে শেষ করে দেওয়া হচ্ছিল? উনি বলে তো সেখান থেকে নিজেকে বাঁচিয়ে আনতে পেরেছেন। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? আজকে দরদ দেখাচ্ছেন, প্রতিবেশী দেখাচ্ছেন, জেলার লোক দেখাচ্ছেন। দেখান, এছাড়া আপনাদের কোনো উপায় নেই। নতুন সরকারের প্রশংসা করা ছাড়া আপনাদের কোনো উপায় নেই। আর আপনাদের ভবিষ্যতে কিছু নেই টিএমসিতে। আপনারও কোনো ভবিষ্যৎ নেই টিএমসির এই পলিটিক্সে, কিছু নেই। এই দল আর কখনো ফিরবে না। ধরাধর সব পড়ে যাচ্ছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, কিছুই হবে না। এই দলটার কখনো ফিরবে না। দর্শক বলবেন, মানস ভূঁইয়ার এই ধরনের উক্তি, শুভেন্দুর প্রশংসা কিসের ইঙ্গিত? দর্শক অবশ্যই বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।